আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের রেসপিরেটরি সিস্টেমের সেকেন্ড আইটেম নিয়ে। তো আইটেমের টপিকগুলো হচ্ছে পালমোনারি সার্কুলেশন উইথ পেকুলারিটিস, ভেন্টিলেশন পারফিউশন রেশিও, প্রেশার ইন লাংস, কজ অফ নেগেটিভিটি অফ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, লাং কমপ্লায়েন্স অ্যান্ড ওয়ার্ক অফ ব্রিদিং। তো আমি পালমোনারি সার্কুলেশন উইথ পেকুলারিটিস এইটা একটু শেষে দেখাবো, এটা ডিটেলসে দেখানো লাগবে। তো ভেন্টিলেশন পারফিউশন রেশিও থেকে শুরু করতেছি। তো টেক্সট বুক হিসেবে আমার কাছে আছে এখন গ্যানংস আর গাইটন। চলো গ্যানং থেকে প্রথমত দেখি যে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কী জিনিস। এটা হচ্ছে দ্য রেশিও অফ পালমোনারি ভেন্টিলেশন টু পালমোনারি ব্লাড ফ্লো। অর্থাৎ ভেন্টিলেশন আমরা আইটেম 1-এ পড়ে আসছিলাম যে আমাদের দুইটা ভেন্টিলেশন আছে, পালমোনারি ভেন্টিলেশন অ্যান্ড অ্যালভিওলার ভেন্টিলেশন। সেখানে পালমোনারি ভেন্টিলেশন ছিল অ্যাবাউট 4.2 লিটার পার মিনিট অ্যাভারেজ, এবং এর সাথে কি পালমোনারি ব্লাড ফ্লোটা কি আমাদের কার্ডিয়াক আউটপুট, যেটা অ্যাভারেজে 5.5 লিটার পার মিনিট। তো এই দুইটাকে যদি ভাগ করো তো রেশিওটা আসে অলমোস্ট অ্যাবাউট 0.8। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল লাংয়ের ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তো চলো গাইডন থেকে কিছু হচ্ছে কন্ডিশন দেখে আসি। প্রথমত এই যে VA/Q, এটা হচ্ছে আমাদের ভেন্টিলেশন পারফিউশন রেশিও, ঠিক আছে। তো এটা যখন নর্মাল, দেখো হোয়েন VA ইজ নর্মাল, তো নর্মাল অবস্থায় অর্থাৎ আমাদের যেই বোথ নর্মাল অ্যালভিওলার ভেন্টিলেশন অ্যান্ড নর্মাল অ্যালভিওলার ক্যাপিলারি ব্লাড ফ্লো, আমাদের ব্লাড ফ্লো নর্মাল, আমাদের হচ্ছে ভেন্টিলেশনটাও নর্মাল আছে। তো তখন এক্সচেঞ্জ ঠিকভাবে হইতেছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, যে কারণে আমাদের যে ভেনাস প্রেশার আছে, আচ্ছা মূলত প্রেশারের কাহিনী এখানে দেখো, যেটা হচ্ছে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, সেটা হচ্ছে অ্যাবাউট 104 মিলিমিটার মার্কারি কোথায় অ্যালভিওল আছে। আর আমাদের যে ইন্সপায়ার্ড এয়ার সেখানে এটা হচ্ছে 149 মিলিমিটার মার্কারি, এবং আমাদের ভেনাস ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে 40 মিলিমিটার মার্কারি নর্মাল। এরপরে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভেনাস ব্লাডে থাকে অ্যাবাউট 45 মিলিমিটার মার্কারি, এবং আমাদের অ্যালভিওলাসে থাকে মানে ইন্সপায়ার্ড যে এয়ার ওইটায় অলমোস্ট অ্যাবাউট জিরো মিলিমিটার ইনস্পায়ার্ড এয়ার, আর হচ্ছে অ্যালভিওলাসে থাকে কত আমাদের এভারেজ 40 মিলিমিটার মার্কারি। তো এটা যখন গ্যাস এক্সচেঞ্জ করবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এগুলো কী জিনিস। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দেখো, যখন এটা তো গেলো নর্মাল জিনিস, যখন হচ্ছে আমাদের অক্সিজেন, আচ্ছা একটা ডায়াগ্রাম দেখাই আমি। ডায়াগ্রামটা হচ্ছে এই যে দেখো, মাঝেরটা যেটা আছে নর্মাল ভেন্টিলেশন পারফিউশন রেশিও, তখন কি আমাদের ব্লাড ফ্লো ঠিক আছে, আমাদের হচ্ছে ইন্সপায়ার্ড এয়ার অর্থাৎ ভেন্টিলেশনটা ঠিক আছে, যে কারণে আমার নর্মাল কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ অ্যান্ড অক্সিজেন এক্সচেঞ্জ হইতেছে, এই কারণে সব কিছু যত প্রেশার যা ছিল সব কিছু নর্মাল আছে। বাট এখন দেখো এই যে প্রথম যে কন্ডিশন, এটা হচ্ছে লো V/Q, মানে আমার কি আছে দেখো, উপর থেকে ইন্সপায়ার্ড যে এয়ার এটা আসতেছে না, অর্থাৎ ভেন্টিলেশনটা আমার ঠিকভাবে হইতেছে না, বাট পারফিউশনটা কি ঠিকভাবে আছে, ব্লাড ফ্লো ঠিকভাবে আছে, বাট আমার কি নেই, ভেন্টিলেশন নাই, আমার অ্যালভিওলাসে কোনো এয়ার নাই, যে কারণে কী হবে, এয়ার এক্সচেঞ্জ দূরের কথা, অ্যালভিওলাসে তো এয়ারই নাই, যে কারণে দেখো যখন হচ্ছে আমার এই যে V/Q ইকুয়ালস 0, অর্থাৎ আমাদের যে ভেন্টিলেশন এটা নাই একবারে, তো তখন কি হয়, আমাদের অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার, অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইডের ওইটা অলমোস্ট আমাদের যে ভেনাস ব্লাড ওইটাই থাকে, যেহেতু আমার কোনো বাতাস যাইতেছে না অ্যালভিওলাসে, সো প্রেশারটা কী থাকবে, ভেনাস প্রেশার, যেটা কীরকম আমাদের ভেনাস প্রেশারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 45 মিলিমিটার মার্কারি অ্যান্ড অক্সিজেনের ক্ষেত্রে 40 মিলিমিটার মার্কারি, এটি আমার অ্যালভিওলাসে থাকবে, ঠিক আছে। এরপরে আসো আরেকটা কন্ডিশন, যেখানে হচ্ছে তোমার এটা ইকুয়ালস ইনফিনিটি কেন, কারণ হচ্ছে আমাদের যে ভেন্টিলেশন এটা ঠিকভাবে হচ্ছে, বাট আমাদের পারফিউশনটা হচ্ছে না, ব্লাড ফ্লো হচ্ছে না। দেখো এই যে লাস্টের ছবিটা, ডেড স্পেস ভেন্টিলেশন বলা হয়, এটাকে বলা হয় ওয়েস্টেড ভেন্টিলেশন, মানে তোমার ভেন্টিলেশন হচ্ছে ঠিকভাবে, বাট এটা কাজে লাগতেছে না, তোমার ব্লাড ফ্লো নাই, তো ভেন্টিলেশন হয়ে লাভ কি, তোমার ফ্লো এই গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো এক্ষেত্রে হয় কি, তোমার ব্লাড ফ্লো যেহেতু নাই, সো অ্যালভিওলাসের যে প্রেশার সেটা অলমোস্ট তোমার ইন্সপায়ার্ড এয়ারের প্রেশারটাই, ঠিক আছে, যেটা কীরকম, অক্সিজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে 149 মিলিমিটার মার্কারি, ইন্সপায়ার্ড এয়ারের প্রেশারটাই অ্যালভিওলাসের প্রেশার, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা হচ্ছে 0 মিলিমিটার মার্কারি। তো এই ছিল আমাদের পরের টপিকটা হচ্ছে প্রেশার ইন লাংস অ্যান্ড কজ অফ নেগেটিভিটি অফ ইন্ট্রাপ্লুরাল প্রেশার। দেখো লাংসে দুই ধরনের প্রেশার থাকে, একটা হচ্ছে আমাদের প্লুরাল প্রেশার বা ইন্ট্রাপ্লুরাল প্রেশার, আর একটা হচ্ছে অ্যালভিওলার বা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। দেখো প্লুরাল প্রেশারটা কী জিনিস, এটা হচ্ছে আমাদের যে প্লুরাল দুইটা পার্ট, একটা প্যারাটাল প্লুরা অ্যান্ড ভিসেরাল প্লুরা, বা এটাকে বলতেছে লাং প্লুরা অ্যান্ড চেস্টুয়াল প্লুরা, এই দুইটার মাঝখানে যে ফ্লুইড থাকে, ঠিক আছে, এই ফ্লুইডের যে প্রেশার সেটা হচ্ছে আমাদের, দেখো প্রেশার অফ দ্য ফ্লুইড, তো এই ফ্লুইডের প্রেশারটা হচ্ছে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশার, এটা একটা নেগেটিভ প্রেশার, যেটার মান হচ্ছে অ্যাভারেজ -5 সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার নর্মাল, মানে যখন হচ্ছে তোমার বিগিনিং অফ ইন্সপাইরেশন, বাট যখন তুমি ইন্সপাইরেশন করতেছো, ইন্সপাইরেশনের সময় এটা আরও নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে এটা হয় অ্যাবাউট -7.5 সেন্টিমিটার ওয়াটার।
ঠিক আছে, এই যে পাশে গ্রাফ আছে, গ্রাফে দেখো যখন সে ইন্সপাইরেশনের শুরুতে এটা কত -5 সেন্টিমিটার, বাট যখন তুমি ইন্সপাইরেশন করতেছো, ইন্সপাইরেশন যখন শেষ তখন মানে এটা নেগেটিভ হইতে হইতে এভারেজ -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার হয়ে যায়। তাহলে এই যে এখানে এটা বলছে যে প্রেশার ফ্রম -5 to -7 সেন্টিমিটার H2 ডিউরিং ইন্সপাইরেশন। ঠিক আছে, ইন্সপাইরেশনের সময় এটা হচ্ছে কি -7.5 হয়ে যায়। আবার যখন তুমি এক্সপাইরেশন করবা তখন কি হয়, এটা আবার রিভার্স হয়ে যায়, আবার 0.5-এ চলে আসে এই যে গ্রাফের পরের পার্টটুকু, এক্সপাইরেশনের পার্টটুকু। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো অ্যালভিওলার প্রেশার। এখন অ্যালভিওলার প্রেশারটা হচ্ছে যে প্রেশারটা তোমার অ্যালভিওলার মধ্যে আছে, অ্যালভিওলাসের মধ্যে, এইটা হচ্ছে তোমার কনসিডার টু বি জিরো, অলমোস্ট জিরো। কেন জিরো? কারণ হচ্ছে যখন তোমার যে গ্লোটিস যখন ওপেন, তোমার গ্লোটিস যখন ওপেন, তোমার ভিতরে বাতাস ঢুকতেছে, ওই টাইমে মানে মানে বাতাস ঢুকতেছে না, নো ওয়ার ইন ফ্লোয়িং ইনটু আউট অফ লাংস। তোমার গ্লোটিস ওপেন আছে বাট কোনো বাতাস ঢুকতেছে না, ওই টাইমে তোমার বাইরে যে অ্যাটমসফিয়ারের যেই প্রেশার এবং তোমার লাংসের প্রেশার দুটো সমান, অ্যালভিওলার প্রেশার। এই জন্য এটাকে ধরা হয়েছে জিরো রেফারেন্স, অ্যাটমসফিয়ারের সাপেক্ষে এটা জিরো রেফারেন্স। বাট জিরো রেফারেন্স থাকলে তো বাতাস প্রবেশ করবে না, তোমার বাতাস ভিতরে নেওয়ার জন্য ভিতরে অবশ্যই কিছু নেগেটিভ প্রেশার লাগবে। এই জন্য তখন কি হয় আমাদের, যখন যেহেতু চেস্ট এক্সপ্যান্ড করে, বয়েলের সূত্র থেকে আমরা জানি যে P=1/V। সো যেহেতু আমার চেস্ট এক্সপ্যান্ড করতেছে ইন্সপাইরেশনের সময় ওই যে মাসেলগুলোর সাহায্যে, তো তখন ভিতরের প্রেশারটা কমে যেতেছে। প্রেশারটা কতটুকু কমে? মাস্ট ফল, আচ্ছা কতটুকু কমে? অ্যাবাউট -1 সেন্টিমিটার অফ H2O। দেখো, অর্থাৎ আমাদের যে জিরো রেফারেন্স থাকে, জিরো রেফারেন্স থেকে কী করছে, -1 সেন্টিমিটার প্রেশার কমে গেছে। এবং এই -1 সেন্টিমিটার কমার কারণে প্রায় 0.5 লিটার, আমাদের টাইডাল ভলিউম ছিল 500 ml, তো এই টাইডাল ভলিউমের সমান 0.5 লিটার অফ ওয়াটার ইনটু দ্য লাংস ইন 2 সেকেন্ডস। জাস্ট 2 সেকেন্ডের মধ্যে তোমার প্রেশারটা কমার সাথে সাথে এই বাতাসটা ঢুকে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্সপাইরেশনের সময়। আবার এক্সপাইরেশনের সময় তোমার আবার কী করে, চেস্টটা ওই যে ইলাস্টিক রিকয়েল অ্যান্ড হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলের সাহায্যে, আবার যখন তোমার ওগুলো যখন কন্ট্রাক্ট করে তখন আমার কী হয়, আবার চেস্ট ক্যাভিটিটা ছোটো হয়ে যায়, যে কারণে প্রেশারটা বেড়ে যায়। প্রেশারটা কতটুকু বাড়ে? ওই যে -1 থেকে বেড়ে এটা হয় +1 সেন্টিমিটার অফ H2O। ঠিক আছে, এবং এই যে ভিতরে যেহেতু পজিটিভ প্রেশার, এই জন্য কী হয়, এই যে এটা আবার যে 0.5 লিটার যে ঢুকেছিল ভিতরে, ওইটা আবার বের হয়ে যায়। ঠিক আছে, এই যে 0.5 লিটার ইন্সপায়ার্ড এয়ার আউট অফ দ্য লাংস ডিউরিং 2 to 3 সেকেন্ড অফ এক্সপাইরেশন। মানে প্রথম 2 সেকেন্ডে আমাদের কী হয়েছিল, যে ইন্সপায়ার্ড এয়ার গেছিলো 0.5 লিটার, তখন প্রেশারটা ছিল -1 সেন্টিমিটার। বাট এক্সপাইরেশনের সময় যেহেতু প্রেশারটা বেড়ে যায়, +1 সেন্টিমিটার হয়ে যায়, এই জন্য ওই 0.5 লিটার ইন্সপায়ার্ড এয়ারটা আবার বের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এক্সপাইরেশন। আচ্ছা, এরপর একটা প্রেশার হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। এটা হচ্ছে দুইটা প্রেশারের জাস্ট ডিফারেন্স, ওই যে পালস প্রেশারের মতো আর কি। সো আমাদের যে ইন্ট্রা অ্যালভিওলার অ্যান্ড ইন্ট্রাপুলার, এই দুইটা প্রেশারের যে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের ট্রান্সপালমোনারি প্রেশার। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে কজ অফ নেগেটিভিটিটা আমরা হচ্ছে এই যে পালমোনারি সার্কুলেশনের সাথে পড়বো। আচ্ছা, লাং কমপ্লায়েন্স অ্যান্ড ওয়ার্ক অফ ব্রিদিং। দেখো, এই যে কমপ্লায়েন্স অফ দ্য লাংস কমপ্লায়েন্সটা আসলে কী জিনিস? এটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, অর্থাৎ একটা ইউনিট, ইচ ইউনিট অফ ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার, অর্থাৎ ট্রান্সপালমোনারি প্রেশার তুমি যদি প্রতি ইউনিট বাড়াও, তোমার লাংস কতটুকু এক্সপ্যান্ড করবে, এটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্স অফ দ্য লাংস। দেখো, দ্য লাংস উইল এক্সপ্যান্ড ফর ইচ ইউনিট ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার। ঠিক আছে, তো এটা কত? এটা হচ্ছে লাংসের ক্ষেত্রে অ্যাভারেজ 200 ml অফ এয়ার পার সেন্টিমিটার H2O। অর্থাৎ তুমি যদি লাংসের প্রেশার, অর্থাৎ ট্রান্সপালমোনারি প্রেশার 1 সেন্টিমিটার বাড়াও, 1 সেন্টিমিটার ওয়াটার বাড়াও, তাহলে হচ্ছে তোমার 200 মিলিলিটার হচ্ছে লাংসটা বড় হবে, এক্সপ্যান্ড হবে, ভিতরে 200 মিলিলিটার জায়গা খালি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা তো নর্মাল কমপ্লায়েন্স অফ দ্য লাংস, বাট লাংস এটা হচ্ছে খোলা অবস্থায়। এখন লাংস তো খোলা অবস্থায়, লাংস থাকে এসে মধ্যে থোরাক্সের মধ্যে। এখন থোরাক্সের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারের কারণে, এর পাশে মাসেল থাকে, রিপস থাকে, তো এই বিভিন্ন স্ট্রাকচারের কারণে লাংসটা ঠিকভাবে কমপ্লায়েন্স করতে পারে না। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্স অফ লাংস অ্যান্ড থোরাক্স টুগেদার। ঠিক আছে, অর্থাৎ থোরাক্সের মধ্যে থাকা অবস্থায় লাংসের কমপ্লায়েন্স কতটুকু, এটা হচ্ছে মানে ওইটা অর্ধেক প্রায়। অর্থাৎ আমাদের যে 200 ml ছিল কি লাংস অ্যালোন, শুধু লাংসের ছিল এটা, বাট আমি যদি থোরাক্সের মধ্যে রেখে চিন্তা করি তখন এটা হয়ে যাবে অলমোস্ট 110। আচ্ছা, এরপরে আসো ওয়ার্ক অফ ব্রিদিং। ওয়ার্ক অফ ব্রিদিংটা হচ্ছে আমাদের ব্রিদিং করার সময় কী কী ওয়ার্ক করা লাগে, আমাদের লাংসের দ্বারা কী কী ওয়ার্ক হয়। তো প্রথমত হচ্ছে এনার্জি দ্যাট রিকোয়ার্ড এক্সপ্যান্ড লাংস অ্যাগেনস্ট দ্য ইলাস্টিক ফোর্স, অর্থাৎ আমাদের লাংসের ইলাস্টিক ফোর্স আছে, ওই ইলাস্টিক ফোর্সের অ্যাগেনস্টে আমাদের কাজ করা লাগে, এটাকে বলা হচ্ছে কমপ্লায়েন্স ওয়ার্ক। অ্যান্ড এই কমপ্লায়েন্স ওয়ার্কটা আমাদের হচ্ছে এই যে ইলাস্টিক ওয়ার্কটা অ্যাপ্রক্সিমেটলি 65% অফ টোটাল ওয়ার্ক। ঠিক আছে,
এরপরে আছে আমাদের সেকেন্ডলি ভিসকোসিটি, অ্যাগেনস্ট দ্য ভিসকোসিটি অফ দ্য লাং, ঠিক আছে। তো ভিসকোসিটির অ্যাগেনস্টে যেটাকে বলা হচ্ছে টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক। তো টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্কটা আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7% অফ টোটাল ওয়ার্ক। আর এরপরে আছে আমাদের এয়ারওয়ে রেজিস্ট্যান্স, দ্যাট রিকোয়ার্ড টু ওভারকাম এয়ারওয়ে রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্ক। তো এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্কটাও আমাদের কত 28% অফ টোটাল, ঠিক আছে। তো এই হলো আমাদের 3 ধরনের ওয়ার্ক লাংসের। সো এরপরে আছে কি এনার্জি রিকোয়ার্ড ফর রেসপিরেশন, অনলি 3 to 5% টোটাল এনার্জি আমাদের যেই বডিতে লাগে সেটা হচ্ছে আমাদের লাংসের জন্য লাগে 3 to 5%। তো এখন আমরা দেখব পালমোনারি সার্কুলেশন উইথ পেকুলারিটিস। চলো, তো শুরুতেই পালমোনারি সার্কুলেশন দেখো, লাংসে 2টা সার্কুলেশন আছে, একটা হচ্ছে হাই প্রেশার লো ফ্লো সার্কুলেশন, আর আরেকটা হচ্ছে লো প্রেশার হাই ফ্লো সার্কুলেশন, ঠিক আছে। এখন যেটা হচ্ছে হাই প্রেশার লো ফ্লো, এটা মূলত সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। এখন এই সিস্টেমিক সার্কুলেশনটা করতে আসে আওয়ারটা থেকে আসে, এবং এটা হচ্ছে আমাদের যে হার্টের যে ডিপ টিস্যু আছে, যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, তারপরে যে অ্যাডভেন্টিশিয়া, এই সব জিনিসগুলো সাপ্লাই দেয়, অর্থাৎ হার্টের আর্টারি সাপ্লাই। এবং আরেকটা যেটা লো প্রেশার হাই ফ্লো, এটা হচ্ছে মূলত আমাদের যে পালমোনারি আওয়ারটা আছে, অর্থাৎ যে এক্সচেঞ্জ ভেসেল বা হচ্ছে মানে যেটার মাধ্যমে আর কি গ্যাস এক্সচেঞ্জ হয়, ওইটা হচ্ছে আমাদের লো প্রেশার হাই ফ্লো সার্কুলেশন। চলো দেখি ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ পালমোনারি সার্কুলেশন। প্রথমত পালমোনারি ভেসেলস, এর মধ্যে কি আছে, পালমোনারি আর্টারি অ্যান্ড পালমোনারি ভেইন। তো পালমোনারি আর্টারির কিছু বিকুলারিটিস দেওয়া আছে এখানে, যে এটার থিকনেসটা অনেক কম, 1/3 অফ দেওয়াটা। এরপর এটা হচ্ছে লার্জার ডায়ামিটার্স, এবং লার্জার ডায়ামিটারের কারণে এটা হচ্ছে কি অনেক লার্জ কমপ্লায়েন্স আছে, ঠিক আছে। এটা হচ্ছে থিন অ্যান্ড ডিস্টেন্সিবল এবং লার্জ কমপ্লায়েন্স, এবং কমপ্লায়েন্সটা কত, অলমোস্ট 7 মিলিলিটার পার মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এবং এই লার্জ কমপ্লায়েন্সের কারণে এটা কী করতে পারে, অ্যাকোমোডেট দ্য স্ট্রোক ভলিউম আউটপুট অফ দ্য রাইট ভেন্ট্রিকল স্ট্রোক ভলিউমটা অ্যাকোমোডেট করতে পারে। আচ্ছা, এবার পালমোনারি ভেইন, এটা হচ্ছে কি ওই যে এটা মূলত অক্সিজেনেটেড। আচ্ছা, পালমোনারি আর্টারি যেটা ছিল এটা আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর পালমোনারি ভেইনটা হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। এটা লেফট অ্যাট্রিয়ামে এসে ব্লাডটা করে আর কি। আচ্ছা, এরপরে ব্রঙ্কিয়াল ভেসেলস, ওই যে যেটা আমাদের অ্যাওয়ার্টা থেকে অরিজিনেট করে, এটা হচ্ছে 1 থেকে 2% টোটাল কার্ডিয়াক আউটপুটের, আর বাকি 98% হচ্ছে আমাদের ওই পালমোনারি ভেসেলের মাধ্যমে গেছে। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। আমাদের যেই পালমোনারি আর্টারি ছিল এটা ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড, বাট ব্রঙ্কিয়াল আর্টারি এটা অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। এটা আমাদের মূলত হার্টের ডিপ টিস্যুকে সাপ্লাই দেয়, এবং এইটা আমাদের ড্রেন করে কোথায়, ড্রেন করে পালমোনারি ভেইনে, ঠিক আছে। তো দেখো, এই পালমোনারি ভেইনটা কিন্তু মূলত অক্সিজেনেটেড ব্লাড, যেটা আমাদের এই যে গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে অক্সিজেনেটেড হয়ে আসছে। এখন এই অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে আমার এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্সিং হয়েছে, ঠিক আছে। এই যে আমাদের যেটা ছিল ব্রঙ্কিয়াল ভেসেল, তো ব্রঙ্কিয়াল ভেইন যেটা এটা ডিঅক্সিজেনেটেড, তো এই ব্রঙ্কিয়াল ভেইনটা আইসা পালমোনারি ভেইনের সাথে মিক্সিং করছে। তো এখানে একটা অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হয়, যেই কারণে আমরা পরে দেখব যখন যে এক্সচেঞ্জ করবো, যে আমাদের এই স্যাচুরেশনটা ড্রপ করে অনেকখানি। তো যাই হোক, এইগুলো হচ্ছে। এরপর আছে লিমফ্যাটিক্স। সো লিমফ্যাটিক্সের মধ্যে কী আছে আমাদের, হার্টের যে লাংসের যে লিমফ্যাটিক্স, এগুলো মূলত ড্রেন করে আমাদের রাইট থোরাসিক লিম্ফ ট্র্যাক্টে, এবং সেখান থেকে ওই যে এসে যায়। তো এরপর আসো প্রেশারস ইন দ্য পালমোনারি সিস্টেম। কী কী প্রেশার আছে আমাদের, প্রথমত রাইট ভেন্ট্রিকলের প্রেশার। রাইট ভেন্ট্রিকলের সিস্টোলিক প্রেশারটা হচ্ছে অ্যাবাউট 25 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে অ্যাভারেজ 0 to 1 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। আর এরপরে আছে পালমোনারি আর্টারির প্রেশার। তো সিস্টোলির সময় পালমোনারি আর্টারির প্রেশার এটা ইকুয়াল টু রাইট ভেন্ট্রিকুলার প্রেশার, ঠিক আছে, অর্থাৎ এটা কি 25 মিলিমিটার মার্কারি। বাট ডায়াস্টোলের সময় কি হয় দেখো, আফটার দ্য পালমোনারি ভালভ ক্লোজ, তো পালমোনারি ভালভ যেহেতু ক্লোজ হয়ে যায়, এই জন্য আমাদের কি ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল করে, কারণ কি ওই যে আমাদের আইসোমেট্রিক রিল্যাক্সেশন হয়, তো ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল করে, বাট পালমোনারি প্রেশারটা কিন্তু এত দ্রুত ফল করে না, ঠিক আছে। তো যেই জন্য আমাদের যেই ভেন্ট্রিকুলার প্রেশারটা কিন্তু 0 to 1 মিলিমিটার মার্কারি হয়ে যায় ডায়াস্টোলের সময়, বাট আমাদের যে পালমোনারি আর্টারি আছে এটার প্রেশারটা হয় অ্যাবাউট 8 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। অর্থাৎ এই ফিগারটা যদি দেখো, এই যে এখানে তোমার এটা হচ্ছে অ্যাওয়ার্টিক প্রেশার কার্ভ, সিস্টেমিক আওয়ারটা, তো এটা অলমোস্ট এই যে 80 থেকে 120। বাট আমাদের যেই পালমোনারি আওয়ারটা আছে এখানে দেখো পালমোনারি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার কার্ভ, নিচেরটা কালোটা, তো কালোটা দেখো 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 1 এখান থেকে শুরু হয়েছে, এবং এটা সিস্টোলির সময় 25 উঠছে, বাট ডায়াস্টোলের সময় আবার 0-তে নেমে গেছে। বাট আমাদের যেটা হচ্ছে পালমোনারি আর্টারি কার্ভ, লালটা, এটা দেখো শুরু হয়েছে 8 থেকে, এবং সিস্টোলের সময় ঠিকই 25-এ উঠছে, বাট ডায়াস্টোলের সময় নামে নেয়, মানে ভালভ ক্লোজ হয়ে যাওয়ার পরে ওটা তো ওইখান থেকে মানে অনেক
গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ড্রপ করতে করতে 8 পর্যন্ত নামছে আর কি। তো এই হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার। আর মিন পালমোনারি আর্টারিয়াল প্রেশার হচ্ছে আমাদের 15 মিলিমিটার মার্কারি। আচ্ছা গেল। এরপর হচ্ছে পালমোনারি ক্যাপিলারি, আমাদের যে ক্যাপিলারি প্রেশার আছে ওইটা অলমোস্ট 7 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে গ্রাফটা এটা দেখো, এটা তোমার মিন আর্টারিয়াল প্রেশার বোঝাচ্ছে। এই যে মাঝের যেটা হচ্ছে মিন প্রেশার, আর উপরটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর নিচেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। দেখো সিস্টোলিক প্রেশার 25, ডায়াস্টোলিক প্রেশার 8, আর মিন প্রেশারটা হচ্ছে 15, ঠিক আছে। আর ক্যাপিলারির ক্ষেত্রে মিন প্রেশারটা অলমোস্ট 7, ঠিক আছে, এই যে 7। আর লেফট অ্যাট্রিয়ামে তো ওই যে 1 থেকে 2। আচ্ছা এরপরে আসো আমাদের ব্লাড ফ্লো থ্রু দ্য লাংস অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। দেখো ব্লাড ফ্লো এটা হচ্ছে ইসেনশিয়ালি ইকুয়াল টু দ্য কার্ডিয়াক আউটপুট, যেটা আগেও বলছিলাম যে কার্ডিয়াক আউটপুট তো 5.5 লিটার, ওইটাই আমাদের ব্লাড ফ্লো। এবং এখানে কী কী ফ্যাক্টর, দেখো যেই ফ্যাক্টরগুলো তোমার কার্ডিয়াক আউটপুট কন্ট্রোল করতেছে ওই সেম ফ্যাক্টরগুলোই মেনলি পেরিফেরাল ফ্যাক্টর, ওইগুলোই তোমাদের হচ্ছে এই যে ব্লাড ফ্লো, লাংসের ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে। আচ্ছা এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, এটা জানা দরকার, সেটা হচ্ছে দেখো ডিক্রিজড অ্যালভিওলার অক্সিজেন রিডিউস লোকাল অ্যালভিওলার ব্লাড ফ্লো অ্যান্ড রেগুলেটস পালমোনারি ব্লাড ফ্লো। আচ্ছা তো কথা হচ্ছে যে দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। যখন অক্সিজেন কনসেন্ট্রেশন অফ দ্য এয়ার ডিক্রিজ বিলো নর্মাল, ঠিক আছে, অর্থাৎ তোমার যদি অ্যালভিওলাইতে অক্সিজেনের লেভেলটা বিলো 70% অফ নর্মাল, 70%-এর নিচে নেমে যায়, যেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 73 মিলিমিটার মার্কারের চেয়ে কমে যাবে। তো তখন কী হয়, তোমার অ্যাডজাসেন্ট ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে। এখন এটা হচ্ছে দেখো অপোজিট ইফেক্ট অফ দ্য সিস্টেমিক ভেসেল। আমরা সিস্টেমিক ব্লাড ফ্লোর সময় পড়ছিলাম যে আমাদের অক্সিজেন ডিমান্ড থিওরি নামে একটা থিওরি ছিল, যে কোনো কারণে যদি আমার অক্সিজেন কমে যায়, তো অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে আমাদের যে স্মুথ মাসেলগুলো আছে ওইগুলো কন্ট্রাক্ট করতে পারে না, যে কারণে ভেসেলটা ডায়ালেট হয়ে যায়, ঠিক আছে। বাট এখানে দেখো ইফেক্টটা কিন্তু পুরোটাই অপোজিট, ঠিক আছে। অর্থাৎ যেখানে আমাদের অক্সিজেন কমলে ভেসেল ডায়ালেট হয়ে যাওয়ার কথা ছিল, ব্লাড ফ্লো বাড়ার কথা ছিল, বাট সেখানে কী হইতেছে, অক্সিজেন কমার কারণে আমার ভেসেলগুলো কনস্ট্রিক্ট করতেছে অ্যান্ড ব্লাড ফ্লো কমতেছে, ঠিক আছে। এখন এটা কেন হচ্ছে, দেখো এটা হওয়ার মেইন যে কারণ, অর্থাৎ মানে এটা হওয়ার নট কমপ্লিট আন্ডারস্টুড, মানে কেন হয় এটা আসলে জানা যায় না, বাট কিছু স্টাডি সাজেস্ট করতেছে এরকম যে দেখো স্টিমুলেট রিলিজ অফ ভ্যাসোকনস্ট্রিক্টর, অর্থাৎ কিছু পরিমাণ ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ হয়, অথবা তোমার ডিক্রিজ ভ্যাসোডায়ালেটর, অর্থাৎ এই যে অক্সিজেন কমে গেছে এই জন্য কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ হইতেছে, অথবা ভ্যাসোডায়ালেটরগুলো ডিক্রিজ করতেছে, যেই কারণে যেমন ভ্যাসোডায়ালেটরের মধ্যে আছে নাইট্রিক অক্সাইড, এটা ডিক্রিজ করতেছে, এই জন্য আমাদের কী হচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে। আবার আরেকটা সাম স্টাডি সাজেস্টেড দ্যাট হাইপক্সিয়া ইনহিবিট দ্য অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম আয়ন চ্যানেল। দেখো এটা ইম্পর্টেন্ট, যে তোমাদের যে হাইপক্সিয়া, তো অক্সিজেন লেভেল কমে গেলে কী হয়, তোমার যে অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম আয়ন চ্যানেলগুলো আছে ওইগুলা ব্লক হয়ে যায়, মানে ওইগুলো অক্সিজেন নাই, সো ওই চ্যানেলগুলো কাজ করবে না। তো যেহেতু পটাশিয়াম আয়ন চ্যানেল ব্লক, যে কারণে আমার কী হয়, ডিপোলারাইজেশন শুরু হয়, ওই যে মাসেলগুলো আছে স্মুথ মাসেল ভেসেলের গায়ে, তো ওইগুলো ডিপোলারাইজেশন শুরু হয়। অ্যান্ড ডিপোলারাইজেশন হয় কার মাধ্যমে, অ্যাক্টিভেশন অফ ক্যালসিয়াম চ্যানেলস, ঠিক আছে। তো মানে পটাশিয়াম চ্যানেল ক্লোজড এবং ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, ডিপোলারাইজেশন শুরু হয়েছে। এখন এই যে পটাশিয়াম ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স হওয়া শুরু হলো, এই ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন্সের কারণে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায় ইর মধ্যে, সেলের মধ্যে, যেই কারণে আমাদের কী হয়, ওই যে আমরা জানি যে ক্যালসিয়ামের কারণেই তো মূলত কন্ট্রাকশন হয়। তো যেহেতু ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের আর্টারিগুলো কনস্ট্রিক্ট করতেছে। আচ্ছা তো যে এইটা আসলে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে ফিগারটা দেখো, অর্থাৎ তোমার কোনো কারণে একটা লেভেলে অক্সিজেন কম আছে, এখন ওইখানে যদি তুমি বেশি বেশি ব্লাড দাও তোমার তো কোনো লাভ নাই, ঠিক আছে। যে কারণে তোমার এখানে কি যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও যেটা, ওইটা কী হইতেছে, বেড়ে যেতেছে। তো এটা বেড়ে গেলে তো আসলে কোনো লাভ নাই, ঠিক আছে। তোমার ভেন্টিলেশন হচ্ছে ঠিকই, বাট তোমার ওই যে পারফিউশন নাই, ব্লাড ফ্লো নাই, এই জন্য এখানে এটা কনস্ট্রিক্ট করার মাধ্যমে ব্লাড ফ্লোটাও কমাই দিচ্ছে, ঠিক আছে, কারণ ওয়েস্ট করে লাভ নেই, ওয়েস্টেড ভেন্টিলেশন। আর তোমার যেখানে হচ্ছে তোমার যে অ্যালভিওলাইতে বেশি বেশি অক্সিজেন আছে, হাইলি হচ্ছে তোমার যে হাইলি ভেন্টিলেটেড, সো ওই জায়গায় তোমার কি ব্লাড ফ্লোটাও বেড়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে অটো রেগুলেশন অ্যান্ড অটোমেটিক কন্ট্রোল সিস্টেম অফ ডিস্ট্রিবিউটিং। আচ্ছা এরপরে আসো ইফেক্ট অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তো হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে কী হয়, আমাদের যে হার্টের যে লেভেল, সো হার্টের লেভেলের চেয়ে আমাদের যে লাংসের এপিক্যাল পোর্শনটা, আমাদের লাংসের এপিক্যাল পোর্শন অ্যাবাউট 15 মিলিমিটার অ্যাবভ দ্য হার্ট অ্যান্ড 8 বিলো, অর্থাৎ আমাদের যেই লাংসের যে এপিক্যাল পোর্শন রয়েছে হার্টের লেভেল থেকে 15 মিলিমিটার মার্কারি কম প্রেশারটা, ঠিক আছে। আর আমাদের যে লোয়েস্ট পোর্শন, দেখো লোয়েস্ট পোর্শন অফ দ্য লাংস ইজ অ্যাবাউট 8 মিলিমিটার হায়ার, অর্থাৎ আমাদের হার্টের চেয়ে যেটা লোয়েস্ট পোর্শন লাংসের, ওইটা হচ্ছে হার্টের চেয়ে 8 মিলিমিটার মার্কারি কম, মানে হার্টের লেভেলে যে প্রেশার ওইটা থেকে।
সো এটার কারণে কি হয়, আমাদের কিছু জোন তৈরি হয় লাংসের মধ্যে। সো 3 ধরনের জোন আছে, আমরা দেখি। এই যে দেখো, জোন 1 to 3 অফ পালমোনারি ব্লাড ফ্লো। দেখো জোন 1 যেটা, এটা হচ্ছে নো ব্লাড ফ্লো ডিউরিং অল পোর্শনস অফ দ্য কার্ডিয়াক সাইকেল বিকজ লোকাল অ্যালভিওলার ক্যাপিলারি প্রেশার এটা হচ্ছে নেভার রাইজেস হায়ার দেন কার্ডিয়াক সাইকেল। অর্থাৎ মানে কার্ডিয়াক সাইকেলের পুরো টাইমে আমার যে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার কোনোটাই আমাদের হচ্ছে অ্যালভিওলার ক্যাপিলারি প্রেশার মানে অ্যালভিওলাসের প্রেশার থেকে বেশি না, অ্যালভিওলার এয়ার প্রেশার থেকে। যে কারণে কি হয়, তোমার যে এয়ার প্রেশার বেশি থাকার কারণে, ক্যাপিলারি প্রেশার কম থাকার কারণে ব্লাডটা ফ্লো করতে পারে না ওইখান থেকে। তো এটাকে বলতেছে জোন 1, তাতে এখানে কোনো ব্লাড ফ্লো হয় না। এখন দেখো ব্লাড ফ্লো হইতেছে না, তুমি একটু ভেন্টিলেশন পারফিউশন রেশিওর সাথে এটা রিলেট করো, যে ভেন্টিলেশন হইতেছে বাট ব্লাড ফ্লো নাই, ঠিক আছে? তার মানে কি ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা অনেক বেশি। আচ্ছা, এরপরে জোন 2, এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো। এটা কেমন? এটা হচ্ছে যখন তোমার সিস্টোলের সময় তোমার যেই ক্যাপিলারি প্রেশার ওইটা অ্যালভিওলার প্রেশার থেকে বেশি, যে কারণে সিস্টোলের সময় ব্লাডটা ফ্লো হচ্ছে, বাট ডায়াস্টোলের সময় ডায়াস্টোলিক প্রেশারটা ওই যে অ্যালভিওলার প্রেশার থেকে কম, যে কারণে সিস্টোলের সময় ব্লাড ফ্লো হচ্ছে বাট ডায়াস্টোলের সময় ব্লাড ফ্লো হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ব্লাড ফ্লো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের দেখো জোন 3 বা কন্টিনিউয়াস ব্লাড ফ্লো। এটা কেন? এটা হচ্ছে অল টাইম, অর্থাৎ কন্টিনিউয়াস, তোমার সিস্টল ডায়াস্টল সবসময়ই প্রেশারটা ওই অ্যালভিওলার এয়ার প্রেশারের চেয়ে বেশি, ঠিক আছে? এখন লাংসের ক্ষেত্রে নর্মালি যেটা হেলদি লাংস, এখানে জোন 1 দেখা যায় না। লাংস হ্যাভ অনলি 2 জোনস, হ্যাঁ, জোন 2 অ্যান্ড জোন 3। এখন লাংসের যে এপিক্যাল পার্ট হচ্ছে জোন 2 দেখা যায়। কীরকম? যে আমাদের নর্মাল জানি আমরা যে এপিক্যাল পার্টটা হচ্ছে হার্টের লেভেল হচ্ছে 15 মিলিমিটার মার্কারি কম প্রেশার থাকে ক্যাপিলারিতে। সো আমাদের হার্টের সিস্টোলিক প্রেশার কত? 25 মিলিমিটার মার্কারি। তো 25 মিলিমিটার মার্কারি যদি হয় আমার সিস্টোলিক প্রেশার, তার মানে এর থেকে 15 কম, অর্থাৎ 10 মিলিমিটার মার্কারি হচ্ছে আমাদের এপিক্যাল সিস্টোলিক প্রেশার। যে এপিক্যাল সিস্টোলিক প্রেশার ইজ অনলি 10 মিলিমিটার মার্কারি। এখন এই যে 10 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমার এপিক্যাল পোর্শন। আর অ্যালভিওলার প্রেশার কত? আমরা প্রথমে পড়ছিলাম যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, এটা হচ্ছে অ্যাবাউট 0 মিলিমিটার। 0 থেকে হচ্ছে -1 বা +1 এই টাইপের হয়। সো এটা অবশ্যই অনেক কম, যে কারণে ক্যাপিলারি প্রেশার থেকে অ্যালভিওলার প্রেশার কম হওয়ার কারণে ব্লাডটা ফ্লো হইতেছে, যখন কি সিস্টল। বাট দেখো ডায়াস্টলের সময় কি হয়? ডায়াস্টলের সময় তোমার 8 মিলিমিটার ডায়াস্টলিক প্রেশার থাকে হার্টে, ঠিক আছে? হার্ট থেকে 8 মিলিমিটার ডায়াস্টলিক প্রেশার। তার মানে কি তোমার এপিক্যাল পোর্শনের প্রেশার কত হবে? 8 থেকে 15 বাদ দাও, কত হয়? অলমোস্ট -7, ঠিক আছে? তো -7 যেটা, এটা তো তোমার 0 থেকে অনেক কম, ঠিক আছে? তোমার অ্যালভিওলার প্রেশার কত? 0। তো অ্যালভিওলার প্রেশার যদি 0 হয় বা সর্বোচ্চ গেলে -1, বাট তোমার ডায়াস্টলের সময় প্রেশারটা নামতেছে কোথায়? -7-এ, যেই কারণে তখন আর ব্লাডটা পাস করতে পারে না, ঠিক আছে? তো এটা বলতেছে আমরা জোন 2, এই জন্য হার্টের যে এপিক্যাল পোর্শন বা যে মিডল পোর্শনটা। আর হার্টের যে লোয়ার পোর্শনটা, এটাকে বলা হচ্ছে জোন 3, যে লোয়ার রিজিয়নস অফ দ্য লাংস। এটা হচ্ছে জোন 3। কেন? কারণ হচ্ছে অল টাইম এখানে হচ্ছে তোমার প্রেশারটা বেশি থাকে, যেহেতু আমরা পড়ছিলাম যে লোয়ার পোর্শনে কত, লোয়ারে হচ্ছে 8, অর্থাৎ অ্যাবাউট 8 মিলিমিটার হায়ার। অর্থাৎ হার্টের লেভেলে প্রেশার যদি থাকে যে 25, লোয়ার পোর্শনে প্রেশার থাকবে কত? 25 সাথে 8 যোগ 33। বা ডায়াস্টলের সময় হার্টের লেভেলে প্রেশার থাকে যদি 8, এখানে হবে 8 8 16, তো যেটা অবশ্যই অনেক বেশি 0-র চেয়ে। এই জন্য এখানে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হয়, এটা হচ্ছে জোন 3। আর জোন 1 ব্লাড ফ্লো অকিউর্স অনলি আন্ডার অ্যাবনর্মাল কন্ডিশন। তো আমাদের যে জোন 1 ব্লাড ফ্লো বা নো ব্লাড ফ্লো, এটা হচ্ছে অনলি অ্যাবনর্মাল কন্ডিশনে হয়, ঠিক আছে? এটা কখন হয়? যখন ধরো অ্যান আপরাইট পারসন ব্রিদিং অ্যাগেনস্ট আ পজিটিভ এয়ার, একটা পজিটিভ এয়ারে তুমি প্রশ্বাস নিচ্ছ, তখন তোমার ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটা 10 মিলিমিটার গ্রেটার দ্যান নর্মাল, ঠিক আছে? অর্থাৎ তোমার যে অ্যালভিওলার এয়ারটা আছে এটা অনেক বেশি হয়ে গেছে, বাট পালমোনারি সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ নর্মাল। তোমার কি সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল আছে, ঠিক আছে? তার মানে কি সিস্টোলিক প্রেশার থাকবে 15, বাট তোমার যেহেতু ওই যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটা 10 বেড়ে গেছে, যেখানে অ্যালভিওলার প্রেশারটা তখন হয়ে গেছে কত? ওই যে আগে ছিল হচ্ছে 0 থেকে 10 হয়ে গেছে, ঠিক আছে? তো যেই কারণে তোমার ব্লাডটা তখন আর ফ্লো করতেছে না। আবার তো ডায়াস্টলে তো অবশ্যই ডায়াস্টলে তো ফলো করেই না, সিস্টোলের সময় যা ফলো করতো ওইটাও তুমি বন্ধ করে দিছো তোমার ওই যে পজিটিভ এয়ার দিয়া, যেই কারণে তখন হচ্ছে অ্যাবনর্মাল ফ্লো হতে পারে। বাট আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তোমার যদি দেখো সিভিয়ার ব্লাড লস, ঠিক আছে? সিভিয়ার ব্লাড লসের কারণে তোমার যদি আর্টেরিয়াল প্রেশারটা কমে যায় এক্সট্রিমলি লো, অর্থাৎ সিস্টোলিক যে আর্টেরিয়াল প্রেশার এটা কমে গেছে অনেক, তো তখনও তোমার হচ্ছে এটা হতে পারে। আচ্ছা, তো এটা গেল। এরপরে আসো আমাদের কিছু ক্যাপিলারি ডাইনামিক্স দেখি, পালমোনারি ক্যাপিলারি ডাইনামিক্স, ঠিক আছে? তো প্রথম হচ্ছে ক্যাপিলারি প্রেশারটা আমরা আগে পরে আসছি অলমোস্ট অ্যাবাউট 7 মিলিমিটার মার্কারি অ্যাভারেজ, ঠিক আছে? এরপরে দেখো লেন্থ অফ টাইম,
কতটুকু সময় লাগে আমাদের ক্যাপিলারি প্রেশার, মানে ক্যাপিলারিতে কতটুকু সময় ব্লাডটা থাকে, এটা হচ্ছে অলমোস্ট অ্যাবাউট 0.8 সেকেন্ড, ঠিক আছে। এবং এটা শর্ট এন্ড অ্যাজ লিটল অ্যাজ 0.3 সেকেন্ড। অর্থাৎ এটা মানে যখন তুমি সিভিয়ার এক্সারসাইজ করবা, অর্থাৎ তোমার হার্টবিট অনেক বেশি বা হচ্ছে তোমার অনেক তাড়াতাড়ি এটা সাপ্লাই দেওয়া লাগতেছে, তখন অলমোস্ট 0.3 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। এখন দেখো একটা জিনিস আমি তোমাদের দেখাই এখানে, সেটা হচ্ছে যদি এটা তোমরা পরে পড়বা, এই যে দেখো এটা হচ্ছে তোমার এক্সচেঞ্জ, যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হইতেছে ক্যাপিলারির মধ্যে, ওইটা দেখো। এটা হচ্ছে তোমার এদিকে টাইম আর এদিকে হচ্ছে যে পার্শিয়াল প্রেশার। দেখো এখান থেকে শুরু করো, মাত্র যেটুকু সময় ব্লাডটা থাকে তার মাত্র 1/3 মধ্যেই ব্লাড কি 100% অক্সিজেনেটেড হয়ে যায়। তার মানে বাকিটুকু সময় এমনিই থাকে। তার মানে তুমি যদি ওই 0.8 থেকে তুমি যদি ওই 3/1 সময় ওরে দাও, ওর মধ্যে কী করতে পারে 100% স্যাচুরেটেড হয়ে যেতে পারে। যেই জন্য সিভিয়ার এক্সারসাইজের সময় আমার যখন অনেক তাড়াতাড়ি হার্টবিট করতেছে বা আমার তাড়াতাড়ি আমার মাত্র 0.3 সেকেন্ড আমি সময় পাচ্ছি, তখনও কি হয় না, সমস্যা হয় না। আচ্ছা, এরপরে আসো ক্যাপিলারি এক্সচেঞ্জ ফ্লুইড। আচ্ছা, ক্যাপিলারিতে কীভাবে এক্সচেঞ্জ হয় ফ্লুইডগুলো, এখানে একটু ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের যে পেরিফেরাল টিস্যু আছে, পেরিফেরাল সার্কুলেশন, ওইটার সাথে কিছু ডিফারেন্স আছে। তো ডিফারেন্সগুলো কী কী? প্রথমত আমাদের যে পালমোনারি ক্যাপিলারি প্রেশার, এটা অনেক লো, অ্যাবাউট 7 মিলিমিটার মার্কারি, যেটা আমরা পড়ছি আগেই। এবং আমাদের যেই ফাংশনাল ক্যাপিলারি আছে, ওইটা কত, অ্যাবাউট 17 মিলিমিটার মার্কারি, অনেক বড় প্রেশার, এটা অনেক ছোট প্রেশার। আচ্ছা, এরপরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, এইটা হচ্ছে লাংসে স্লাইটলি মোর দ্যান নেগেটিভ, ঠিক আছে। এই প্রেশারটা কত, অ্যাবাউট 8 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এবং আমরা যে আমাদের যেই ফাংশনাল ক্যাপিলারি বা সিস্টেমিক যে ক্যাপিলারি ছিল, ওইখানে এটা ছিল অ্যাবাউট -3 মিলিমিটার, আমি যদি ভুল না করি। আর এখানে কত, -8 মিলিমিটার। এরপর আসে কলয়েড অসমোটিক প্রেশার। কলয়েড অসমোটিক প্রেশারটা হচ্ছে এই যে পালমোনারি ক্যাপিলারিতে অ্যাবাউট 14 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর সিস্টেমিক আর্টারিতে এটা ছিল লেস দ্যান হাফ, এটা প্রায় 8-এর মতো ছিল সম্ভবত। এরপর আসে অ্যালভিওলার ওয়ালস আর এক্সট্রিমলি থিন, অ্যালভিওলার ওয়াল অনেক থিন। তারপর হচ্ছে তোমার ওই যে ইট ক্যান বি রাপচার্ড ইজিলি বাই পজিটিভ প্রেশার, ঠিক আছে। এইরকম কিছু জিনিস আছে এর মধ্যে। আচ্ছা, আমরা দেখি যে কী কী ফিল্ট্রেশন আর হচ্ছে অ্যাবজর্পশন। দেখো, ফিল্ট্রেশন যে হচ্ছে, প্রথমত ক্যাপিলারি প্রেশার 7, ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড প্রেশার 14, সবগুলো যে যোগ করো, টোটাল ইনওয়ার্ড ফোর্স কত হচ্ছে আমার 29, ঠিক আছে। এরপর আউটওয়ার্ড ফোর্সটা হচ্ছে টোটাল 28, শুধুমাত্র যে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশারের কারণে। তাহলে দেখো তুমি 29 থেকে 28 বিয়োগ দাও, তাই কত, +1। তো এই +1টা হচ্ছে আমার ফিল্ট্রেশন প্রেশার, ঠিক আছে। এবং এই যে +1 মিলিমিটার মার্কারি, এইটার কারণেই মূলত আমার কী হয়, ওই যে ফ্লুইড টিস্যুতে জমা হয়, ঠিক আছে। এবং এটা যে ফ্লুইডটা টিস্যুতে যাচ্ছে, এটা পুরোটাই মানে কিছু বাদে পুরোটাই হচ্ছে আমার কী হয়, পালমোনারি লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আর ব্যাক করে, পাম্পড ব্যাক বাই পালমোনারি লিম্ফ্যাটিক সিস্টেম। এখন কোনো কারণে যদি এই পালমোনারি লিম্ফ্যাটিক সিস্টেম কাজ না করে, বা হচ্ছে যে কোনো কারণে বেশি ফ্লুইড জমা হয়ে, তখন তো ইডেমা হইতে পারে, যে পালমোনারি ইডেমা। তো ইডেমা কেন হয়, দেখো কিছু কজ আছে এখানে ইডেমার। নাম্বার 1, লেফট সাইডেড হার্ট ফেইলিওর আর মাইট্রাল ভালভ ডিজিজ। দেখো, লেফট সাইডের হার্টটা ফেল করছে, বা হচ্ছে তোমার মাইট্রাল ভালভটা কোনো কারণে, মাইট্রাল ভালভ স্টেনোসিস বা অন্য যে কোনো কারণে তোমার কী করতে পারছে না, ব্লাড ভেন্ট্রিকল যাইতে পারতেছে না। তার মানে কি, ব্লাড লেফট অ্যাট্রিয়ামে জমা হইতেছে। এখন ব্লাড যেহেতু লেফট অ্যাট্রিয়ামে জমা হইতেছে, লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়তেছে। এখন লেফট অ্যাট্রিয়ামের প্রেশার বাড়ার সাথে সাথে আমার যে পালমোনারি ভেইন আছে, ওইটার প্রেশার বাড়তেছে। অর্থাৎ পুরো পালমোনারি সার্কুলেশনটারই, মানে পুরো পালমোনারি যেই ভেসেল, এগুলোর প্রেশার বাড়তেছে। এখন এই প্রেশার বাড়ার কারণে তোমার কী হয়েছে, ক্যাপিলারি প্রেশার বাইরে গেছে। যে ক্যাপিলারি প্রেশার আগে ছিল 7, এখন ধরো বেড়ে আরও অনেক হয়ে গেছে। সে কারণে তোমার ফ্লুইডটার বেশি ফিল্ট্রেশন হইতেছে। আর আরেকটা জিনিস হইতে পারে, ড্যামেজ টু পালমোনারি ব্লাড ক্যাপিলারি মেমব্রেন। দেখো, ক্যাপিলারি মেমব্রেন রাপচার্ড হয়ে গেছে কোনো কারণে, ড্যামেজ হয়ে গেছে, ওইখান থেকে তোমার ইজিলি ফ্লুইডগুলো বের হয়ে যেতেছে, এটা হইতে পারে। এই দুইটা মেকানিজমের কারণে কী হয়, র্যাপিড লিকেজ অফ প্লাজমা প্রোটিন অ্যান্ড ফ্লুইড, যেটা আমরা জানি, এই জন্য ইডেমা হয়। তো এরপর একটা জিনিস দেখো, এটা একটা ইম্পর্টেন্ট সেফটি ফ্যাক্টর, পালমোনারি ইডেমার সেফটি ফ্যাক্টর। এখন দেখো, আমি যেটা বলছিলাম যে, আচ্ছা এখানে লেখা আছে, সেটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি প্রেশার রাইজ টু আ লেভেল 1 to 2 মিলিমিটার Hg গ্রেটার দ্যান দ্য লেফট আর্টেরিয়াল প্রেশার। আচ্ছা, ওই যে ব্লাড যে জমা হইলো লেফট আর্টেরিয়াল প্রেশারে, তো লেফট অ্যাট্রিয়াল প্রেশার তো বাড়তেছে। এখন লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়ার সাথে সাথে আমাদের যে পালমোনারি ক্যাপিলারি আছে, ওইটাও বাড়ে, কিন্তু কতটুকু বাড়ে, সেটা হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার বেশি বাড়ে, ঠিক আছে। অর্থাৎ যখন তোমার লেফট অ্যাট্রিয়াল প্রেশার 23, ঠিক আছে, তখন আমাদের
পালমোনারি ক্যাপিলারি প্রেশারটা হচ্ছে অ্যাবাউট 25 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এটা অনেক বেশি প্রেশার, যে কারণে হচ্ছে তোমার ফ্লুইডটা অনেক বেশি হইতে পারে। যে গ্রাফটা দেখো, তোমার 25 পর্যন্ত মোটামুটি সেফ ছিল, বাট এরপরে একদম হাই লেভেলে উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে আমাদের যেই প্লাজমা কলায়েড অসমোটিক প্রেশার ছিল, ওটা ছিল কত? 28 মিলিমিটার। তার মানে তোমার যদি ক্যাপিলারি প্রেশারটা আছে, এটা যদি 28 মিলিমিটারের বেশি উঠে যায়, তখন তুমি বুঝতে পারছো তোমার ইডিমা একদম কনফার্ম। তো এই জন্য তোমার নর্মাল ক্যাপিলারি প্রেশার কত ছিল? 7। ক্যাপিলারি প্রেশার ছিল নর্মালি 7। সো 7 থেকে 28 পর্যন্ত যেতে কত লাগে? 21 লাগে। তো এই যে 21 মিলিমিটার মার্কারি প্রেশার যে বাড়তেছে, এইটা হচ্ছে তোমার পালমোনারি ইডিমার অ্যাকিউট সেফটি ফ্যাক্টর। অর্থাৎ মানে 21 মিলিমিটার মার্কারি পর্যন্ত তুমি সুযোগ দিতে পারবে যে এই পর্যন্ত বাড়তে পারে, বাট এর বেশি বাইরে গেলেই অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এরপরে ফ্লুইড ইন প্লুরাল ক্যাভিটি, এটা হচ্ছে প্রথমের পড়া। সেটা হচ্ছে আমাদের যে প্লুরাল ক্যাভিটির মধ্যে ফ্লুইড ছিল, প্লুরাল ফ্লুইড, ওইটা একটা নেগেটিভ প্রেশার। আচ্ছা, যেটা বাকি ছিল আমাদের, যে এই যে কজ অফ নেগেটিভিটি অফ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, দেখো এইটার কজ হচ্ছে নেগেটিভ প্রেশারের কজ, মেইন কজ হচ্ছে পাম্পিং অফ ফ্লুইড ফ্রম দ্য স্পেস বাই দ্য লিমফেটিক্স। লিমফেটিক্সের মাধ্যমে এই স্পেস থেকে ফ্লুইডগুলো পাম্প করে বের করে দিতেছে, এই জন্য এখানে প্রেশার ক্রিয়েট হইতেছে। এবং এটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে দেখো, নর্মাল কোলাপস টেন্ডেন্সি অফ লাংস ইজ অ্যাবাউট -4 মিলিমিটার মার্কারি। অর্থাৎ আমাদের যে লাংসের একটা কোলাপস টেন্ডেন্সি আছে, এটা হচ্ছে -4 মিলিমিটার। তুমি যদি -4-এর চেয়ে বেশি প্রেশারে দাও, ও হচ্ছে কোলাপস করে দেবে, হ্যাঁ কোলাপস করে যাবে। এই জন্য অবশ্যই ওর বাইরে যে প্রেশারটা রাখতে হবে কত? -4-এর চেয়ে নিচে, যে অ্যাটলিস্ট নেগেটিভ -4, মানে অবশ্যই এর মানে -4-এর চেয়ে বেশি রাখতে হবে, নিচে রাখতে হবে আর কি। তো এটা ইউজুয়ালি অ্যাবাউট -7, আমরা পড়ছিলাম যে -5 থেকে -7.5 পর্যন্ত হয় ইন্সপিরেশনের সময়। সো এটাই আর কি। তো আচ্ছা, এটার কাজ কী কী, ফাংশনস, ওই যে আইটেম 1-এর সময় আমি বলছিলাম ফাংশন কী কী, 2টা ফাংশন। নাম্বার 1 হচ্ছে কী করে, একটা মিউকয়েড ফ্লুইড দ্যাট অ্যাক্ট অ্যাজ এ লুব্রিকেন্ট, তো দ্যাট লুব্রিকেন্ট হিসেবে কাজ করে ওই 2টা লেয়ারের মাঝখানে। আর সেকেন্ডলিও কী করে, ওই যে লাংসকে কোলাপস টেন্ডেন্সি থেকে রক্ষা করে, ঠিক আছে। লাংস পুলড অ্যাগেন্স্ট দ্য প্যারাটাল পুল অফ দ্য চেস্ট ক্যাভিটি, মানে লাংস যাতে কোলাপস না করে, এইটাও হচ্ছে কী করে। আচ্ছা, এরপরে আসো প্লুরাল ইফিউশন, লাস্ট টপিক চ্যাপ্টারের। প্লুরাল ইফিউশনটা কী জিনিস? এটা হচ্ছে, এটা আমরা হচ্ছে অ্যানাটমিতে পড়ে আসছি। এটা ইডিমা হয়, ইডিমা অফ দ্য প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটির মধ্যে বেশি ফ্লুইড জমা হয়। এখন কেন হয়? কিছু কজ আছে এখানে। দেখো, ব্লকেজ অফ লিম্ফেটিক, যেটা আগে বলছিলাম, লিম্ফেটিক যদি কোনো কারণে সমস্যা হয়, তোমার লিম্ফেটিক ড্রেনেজ টেবিল করতে না পারে, পাম্প করতে না পারে, তখন তোমার জমা হতে পারে। 2 নম্বর কার্ডিয়াক ফেইলার, এই যেটা আগে বলছিলাম যে পালমোনারি ইডেমা। সো কার্ডিয়াক ফেইলার হলে কী হয়, তোমার পালমোনারি ক্যাপিলারি প্রেশার বাইরে যায়। তো প্রেশার বাড়ার কারণে তোমার হচ্ছে এক্সেসিভ টেন্ডেশন অফ ফ্লুইড ইন দ্য প্লুরাল ক্যাভিটি, বেশি বেশি ফ্লুইড জমা হয়। আচ্ছা, গ্রেটলি রিডিউসড প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার, এই যে আবারও সেম জিনিস, তোমার প্লাজমা অসমোটিক কলয়েড প্রেশার ছিল 28, এটা যদি কোনো কারণে কমে যায়, তখন তোমার যে ফিল্ট্রেশন প্রেশারটা বেড়ে যাবে, এরকম হতে পারে। আর লাস্টলি ইনফেকশনের কারণে, অন্য যে কোনো কারণে ইনফ্লামেশন হইতে পারে। এখন আসো তোমাদের গাইড থেকে একটু জিনিসগুলো দেখাই দিই, যে গাইডে কী কী আছে। দেখো, প্রথমত প্রেশার অ্যান্ড ভলিউম চেঞ্জ ডিউরিং রেসপিরেশন, এই যে ইন্ট্রাপুলার প্রেশার, এই যে -5 থেকে -7 সেন্টিমিটার। এরপরে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার, এই যে -1 +1। এরপরে ট্রান্সপালমোনারি প্রেশার, এটা কি বিটুইন ইন্ট্রা অ্যালভিউলার অ্যান্ড ইন্ট্রাপুলার প্রেশার, যেটার মাঝখানে যে প্রেশারটা। আচ্ছা, এই যে ওই গ্রাফটা দেওয়া আছে, দেখো হোয়াই ইট ইজ নেগেটিভ। ইট ইজ নেগেটিভ বিকজ অফ ওই যে পাম্পিং অফ ফ্লুইড ইন্টু স্পেস বাই লিমফেটিক্স। আর এটার ইম্পর্টেন্স কি, ওই যে লাংস এক্সপ্যান্ড রাখে লাংসকে। আচ্ছা, এরপরে পালমোনারি সার্কুলেশন, দেখো সার্কুলেশন থেকে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার গ্রেডিয়েন্ট, জোন 1, জোন 2, জোন 3, এইগুলা। এই যে গ্রাফটা, এই যে লাংসের এপিক্যাল পোর্শনটা হচ্ছে জোন 1। আচ্ছা, এটা নর্মালি হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, নর্মালি এপিক্যাল পোর্শনটা জোন 2 এর মধ্যে থাকে, এটা সিম্বলিঙ্গামের চিত্র। আচ্ছা, এরপরে এই যে পিকুলারিটিস কী কী আছে দেখো, অক্সিজেন পালমোনারি ভেইনের মাধ্যমে ক্যারি করে, আর কার্বন ডাইঅক্সাইড পালমোনারি আর্টারির মাধ্যমে অ্যাজ। এরপর হচ্ছে 3টা জোন আছে, ফিজিওলজিক্যাল শান্ট, সার্কুলেশন, এইগুলা। আচ্ছা, ফ্লুইড এক্সচেঞ্জ থিওরি, এই যে এই ছকটা। এরপরে কী আছে, পালমোনারি ইডিমা সেফটি ফ্যাক্টর, ওই যেটা দেখাইলাম 21 মিলিমিটার মার্কারি, ওইটা। আচ্ছা, এরপরে কী আছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হোয়াই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অফ ব্লাড ইন অ্যাওয়ারটা ইজ লেস দ্যান ব্লাড ইন পালমোনারি ভেইনস, অর্থাৎ পালমোনারি ভেইনের চেয়ে অ্যাওয়ারটায় কেন প্রেশার কম, ঠিক আছে। এখন এটা দেখো, আমাদের যেই সিস্টেমিক আর্টারি ছিল, আমাদের যেই ব্রঙ্কিয়াল ভেসেল, ওটা তো সিস্টেমিক ভেসেল আর কি।
সো ব্রঙ্কিয়াল ভেসেলের মাধ্যমে কী হয়, তোমার আর্টারি থেকে আসে অক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড সেটা ক্যাপিলারির মাধ্যমে সাপ্লাই দেওয়ার পরে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে আমার এই যে ব্রঙ্কিয়াল ভেইনের মাধ্যমে, এবং এই ব্রঙ্কিয়াল ভেইনটা ড্রেন করে পালমোনারি ভেইনে। সো পালমোনারি ভেইনটা কিন্তু অক্সিজেনেটেড, ঠিক আছে। তার মানে কি, পালমোনারি ভেইনের সাথে যখন তোমার যে ব্রঙ্কিয়াল ভেইনটা এসে মিলবে, ওই অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড দুইটা একসাথে মিক্সার হওয়ার মাধ্যমে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায়, ঠিক আছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশারও কমে যায়, যে কারণে ওই মানে দুইটা মিক্স অবস্থায় তো লেফট হার্টে ঢুকে, যে কারণে আমার অ্যাওয়ারটায় সিস্টেমিক অ্যাওয়ারটায় যেই ব্লাডটা যায় ওইটা কিন্তু ওই দুইটার মিক্সচার, যে কারণে প্রেশারটা ড্রপ করে অলমোস্ট 95 মিলিমিটার মার্কারি ড্রপ করে, যেটা আমার পালমোনারি ভেইনে ছিল হচ্ছে 104, 104 মিলিমিটার মার্কারি। সেটা ক্যাপিলারি এক্সচেঞ্জ পড়ার সময় তখন বুঝবো ভালো করে যে আমার পালমোনারি ভেইনে থাকে হচ্ছে 104 মিলিমিটার মার্কারি, বাট যেহেতু হচ্ছে ওই ব্রঙ্কিয়াল ভেইনে এসে ড্রেন করতেছে এর মধ্যে, এই কারণে স্যাচুরেশনটা কমে হয়ে যায় হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। সো এই তো, এরপরে কমপ্লায়েন্স অ্যান্ড ব্রিদিং। দেখো কমপ্লায়েন্স কী ছিল, ওই যে 1 সেন্টিমিটার ওয়াটার প্রেশার বাড়ালে কতটুকু এক্সপ্যান্ড করতে পারে লাংস, ওইটা। আর ওয়ার্ক অফ ব্রিদিং 3টা ওয়ার্ক, কমপ্লায়েন্স ওয়ার্ক, টিস্যু রেজিস্ট্যান্স ওয়ার্ক, একটা হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স ওয়ার্ক, কোনটার পার্সেন্টেজ কত পার্সেন্ট, এইটুকু। তো এই ছিল আজকের মোটামুটি সেকেন্ড আইটেমের টপিকগুলো। ধন্যবাদ সবাইকে।